আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। 2020 সালে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়া মেয়র তাপসের ফলকে অবৈধ ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। এ রায়ে মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বলে জানান তার আইনজীবীরা। তবে দলের ইতিবাচক সাড়া পেলে মেয়রের দায়িত্ব নিতে চান ইশরাক হোসেন। নাজিবুর রহমানের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে আধিপত্য বিস্তার করে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে ভোট চুরি ও অনিয়মের অভিযোগ আনেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফলাফল ও গ্যাজেট বাতিল চেয়ে নির্বাচনের 1 মাস পর আদালতে মামলা করেন ইশরাক হোসেন। আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, বিজয়ী প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সহ 8 জনকে। এ মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। গ্যাজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবী। এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল, ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, অনিয়মই ছিল আওয়ামী লীগ নেতাদের জয়ের হাতিয়ার। দলের সমর্থন পেলে মেয়র হিসেবে শপথ নিতে চান তিনি। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। রায়ের পর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, সবার আগে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। আমাদের দলীয় সিদ্ধান্ত, আমি যদি ভুল না করি, আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে। এখন আমি শপথ নিব কি নিব না, এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুকের সাথে বৈঠকে ডক্টর ইউনুস একথা জানান। তিনি বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়া রাশিয়ার বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সাথে অন্য এক সাইডলাইন বৈঠক করেন ডক্টর ইউনুস। বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রফেসর ইউনুস। এ সময় বান কি মুন ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন। এর আগে পৃথক বৈঠকে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউর সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস। কু ডংইউর সাথে বৈঠকে তিনি এর সহযোগিতা চান। তিনি চান শিগগিরই বাংলাদেশ থেকে আমদানি শুরু করবে চীন। এছাড়া ব্যাংক অব চায়নার সাবেক ডেপুটি গভর্নর সহ বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে হাইনান থেকে বেইজিংয়ে যান তিনি। কাল শি জিনপিং এর সাথে বৈঠক করবেন ডক্টর ইউনুস। ঈদের আগে গাবতলী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশন গ্রামে ফেরা মানুষের চাপ। যাত্রীদের অভিযোগ, নেওয়া হচ্ছে টিকিটের বাড়তি দাম। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, টিকিটের দাম বেশি রাখা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর ঈদগামী ট্রেনের যাত্রীরা বলছেন, অনলাইন টিকিট সিস্টেমের সার্ভারের উন্নয়ন জরুরি। ইফতেখার রেজার রিপোর্ট। ঈদের আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও গাবতলী বাস টার্মিনালে নেই চিরচেনা যাত্রীদের ভিড়। নেই স্টেশনের কুলি ও বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলোর হাঁকডাক। অনেকটাই অলস সময় পার করছেন পরিবহন কর্মীরা। এমনই চিত্র গাবতলী বাস টার্মিনালের। তবে যাত্রীদের অভিযোগ, কিছুটা ভাড়া বেশি রাখা হচ্ছে। আর দূরপাল্লার বাস হওয়া সত্ত্বেও যাত্রাপথে বিভিন্ন স্থানে থেমে থেমে বাসে তোলা হয় লোকাল যাত্রী।
500 টাকা দিয়ে এসছে, এখন 700 টাকা। ঈদের সময় যদি ওই যে মাঝখান থেকে লোক না উঠায় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। 3 দিন 27 দুপুরবেলা থেকে 29 তারিখ পর্যন্ত যাত্রী হবে। এদিকে ঈদগামী যাত্রীদের যে কোনো সময় তাৎক্ষণিক স্ট্রাইকিং ফোর্সের সেবা সহ 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে র্যাব। যে সকল এলাকা হতে মূলত যাত্রীরা যাতায়াত করবেন সে সকল এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী পাল্লায় না পড়েন, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে। এছাড়া গাজীপুর মহাসড়ক পরিস্থিতি আজও স্বাভাবিক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখ যাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে। আর ট্রেনের যাত্রীরা বলছেন ঈদ যাত্রা আরও সহজ করতে ঈদ স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। প্রয়োজন টিকেটিং সিস্টেমের সার্ভারের আরও উন্নয়ন। সড়ক পথে অনেক ভোগান্তি প্লাস ওখানে দুর্ঘটনারও রিস্ক থাকে, যার জন্য আমরা ট্রেনটা আর কি একটু বেশি পছন্দ করি। আমার সত্যি অনেক ভালো লাগছে, কারণ আমরা 2 ঈদেই ছুটি পাই বাড়িতে যাওয়ার জন্য, সবার সাথে আনন্দে ঈদ উদযাপন করি। নির্ধারিত সময়ের 5 থেকে 10 মিনিট দেরিতে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে আন্তনগর সব ট্রেনগুলো। এদিকে পাটুরিয়া ঘাটেও নেই কোনো ভোগান্তি। সবশেষে আপন ঠিকানায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সব বয়সের যাত্রীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবসে সকাল থেকে বিভিন্ন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নেই ঘরে ফেরা মানুষের চাপ। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখ যাত্রায় যান চলাচল নির্বিঘ্ন রয়েছে। স্বাভাবিকের চেয়ে দূরপাল্লার যান চলাচল কিছুটা বৃদ্ধি পেলেও মহাসড়কের কোথাও যানবাহনের বাড়তি চাপ নেই। তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ও টহল দিচ্ছে যৌথ বাহিনী। গাজীপুরে বেশ কিছু কারখানা আগে ভাগেই ছুটি দেওয়া হয়। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ। পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবক দল। এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্মুথ করার জন্য, সেভ করার জন্য আমরা এই রাতগুলোকে এই কয়েকদিন আমরা ডাইভার্ট করে দিব, অন্যদিকে যাবে। আর গাড়িগুলোকে যেন চাকা ঘুরে এবং কেউ যেন এখানে পার্কিং করে না রাখে, সেই ব্যবস্থা আমরা করছি। বিগত 15 বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। বিকেলে রাজধানীর বাংলা মোটরে মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে, তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। নাহিদ ইসলাম আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদি বিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল। এসব কিছুরই বিচার নিশ্চিত করতে হবে। ভারতের সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতীয় মিডিয়া 5 আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে। এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। পবিত্র লাইলাতুল কদর আজ। রমজানের শেষ দশকের বিজয়ের রাত্রিতে কদর তালাশের কথা বলা হয়েছে। এ রাতেই মানব জাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আর নফল ইবাদতের তাগিদ আলেমদের। মেজবাহ হাসানের রিপোর্ট। রহমত, মাগফিরাত আর নাজাতের নজরানা নিয়ে আসা পবিত্র মাহে রমজান শেষ দুয়ারে। রমজানের শেষ দশকেই রয়েছে মহান আল্লাহ তাআলা প্রদত্ত মানবজাতির শাশ্বত জীবন বিধান পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর। মহান আল্লাহ বরকতময় রাতে বান্দাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি হচ্ছে হাজার মাসের চাইতে বেশি শ্রেষ্ঠ, বেশি সম্মানিত। তো এই রাতটি পাওয়ার মধ্য দিয়ে অন্যান্য নবীর উম্মত হাজার মাস ধরে ইবাদত বন্দিগি করে যেই স্থানে পৌঁছেছে,
এই একটি রাতে এবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্থান দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য গোলামদেরকে মাফ করে দিবেন। আকসার হুমিন আদাদিল হাসা, এই ভূখণ্ডে এই পৃথিবীতে যে পরিমাণ ধূলিবালু আছে এর চাইতে বেশি পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন এবং তাদের দায়িত্ব হচ্ছে আমাদের জন্য তারা ক্ষমা চাইতে থাকবে এবং আমাদের জন্য শান্তি কামনা করবে। আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করবেন। লাইলাতুল কদরের রাতে নিজের গুনাহ মাপ ও মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে তারাবির পাশাপাশি ফজর পর্যন্ত তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ সহ নফল ইবাদত বেশি বেশি করার তাগিদ আলেমদের। পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। যারা জুলুম করেছে অন্যের উপরে, যদি আপনি শহীদ হয়েও মারা যান আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ করবে না, কারণ আপনি আরেকজনের উপর জুলুম করেছেন। যদি ওই ভাই আপনাকে মাফ না করে, নানা রকমের নেশায় যারা মত্ত হয়ে আছে তাদেরকে আল্লাহ তাআলা এই রজনীতেও মাফ করবেন না। এই লাইলাতুল কদরে যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়ে দুরাকাত করে মাসনা 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 দুরাকাত করে আপনি সাধ্য অনুযায়ী আপনার সুস্থতা অনুযায়ী আপনি পড়বেন, আল্লাহ তাআলা চাহে তো আপনার আমার সকলের গুনাহগুলো মাফ করে দেবে। মূলত রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে হাদিস শরীফে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ও সেই সময়ে চাংখারপুলের গণহত্যার তদন্ত রিপোর্ট ঈদের পরে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাইব্যুনালের তথ্য আসামিদের আগেভাগে জানানোর বিষয়ে ট্রাইব্যুনালেরই কেউ জড়িত থাকতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার পরেই গণহত্যার বিচারিক প্রক্রিয়া পুরোদমে শুরু হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ার হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 2 আসামিকে বৃহস্পতিবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে 28 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড, সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে। এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে, সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদের নতুন পোশাকের সাথে মিল রেখে চুড়ি, কানের দুল সহ সাজগোজের সরঞ্জামাদি কিনতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বয়সী নারীরা। ঈদে নারীরা কেবল পোশাক কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পোশাকের সাথে মিল রেখে থাকে রুচিশীল গহনা ও সাজগোজের নানা সরঞ্জাম। নিজেকে সবার থেকে আলাদা ও অনিন্দ্য সুন্দর করে সাজাতে ব্যস্ত তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরা পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, হাতের বালা, গলার মালা সহ বাহারি গয়না খুঁজতেই পেরিয়ে যায় দিন। ঈদ উপলক্ষে নতুন শৈলীর গহনা ও বিভিন্ন ব্র্যান্ডের নতুন কালেকশনের বাহারি কসমেটিক্স দোকানে তুলেছেন ব্যবসায়ীরা। এগুলো ক্রেতাদের দৃষ্টিও আকর্ষণ করছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের টানা 9 দিনের দীর্ঘ ছুটি মিললেও দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর রাজধানী সহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেন, 5 আগস্টের পর কিছুদিন পুলিশ বাহিনী সচল ছিল না, কিন্তু এখন সচল হয়েছে ও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সকালে সচিবালয়ে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রুকনুদ্দিন। 3 এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় এবার টানা 9 দিন ঈদের ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা। সেই হিসেবে বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস। ঠিক আগের দিন বুধবারও সরকারি ছুটি থাকায় আগেভাগে বাড়ি যেতে অনেকে ছুটি নিয়েছেন। বৃহস্পতিবারও তারা ছুটি পেয়েছেন টানা 11 দিন।
ঈদের আগে শেষ কর্মদিবসে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, একটানা ছুটিতে দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে কিনা। উপদেষ্টা মন্ডলীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে, দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, দু একজন ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। না সুবিধা তৈরি করবে। আর দীর্ঘ ছুটিতে রাজধানী সহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই জানতে চাওয়া ছিল স্বরাষ্ট্র সচিবের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টায়। আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাইকে ঢেকে রাখবেন। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করছে। বিভিন্ন টার্মিনাল সহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।